আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে ফ্লেক্সিবল এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। শেষ সময়ের প্রস্তুতি একদম পরীক্ষা সন্নিকটে। তো আমাদের পুরোপুরি সিলেবাস কমপ্লিট এবং আমরা হচ্ছে সম্পূর্ণভাবে তৈরি আর কি যুদ্ধে নামার জন্য। তো এই অবস্থায় কিছু প্রবলেম যদি থাকে এবং কিছু প্র্যাকটিসের জন্য আমাদের এই ভিডিও, যারা এখনও প্রপারলি প্র্যাকটিসটা কমপ্লিট করতে পারো নাই তাদের জন্য আমার এই সাজেশন এবং হচ্ছে এই ভিডিও। আশা করছি যদি তোমরা এই ভিডিওটা প্রপারলি দেখো বা প্রপারলি একটু মনোযোগ সহকারে নিজে ট্রাই করো, তাহলে আশা করছি তোমাদের এমসিকিউতে 30 আউট অফ 30 একদম কনফার্ম হয়ে যাবে। সরি। তো আগের ভিডিওতে আমরা দিয়েছিলাম সমস্ত গদ্যগুলোর একদম সাজেশন এবং প্রত্যেকটা বোর্ড, প্রত্যেকটা কলেজ অ্যানালাইজ করে তারপরে হচ্ছে আমরা একটা সাজেশন প্রিপেয়ার করেছি। আশা করছি এই সাজেশনটা যদি তোমরা প্রপারলি পড়ো তাহলে হচ্ছে তোমাদের 30 মার্ক এখানে কেউ আটকাতে পারবে না। এবং 7টা সৃজনশীলে যে 1 মার্ক এবং 2 মার্কের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক যে প্রশ্ন আছে সেই প্রশ্নে কিন্তু তোমরা এখান থেকে প্রচুর পরিমাণে একটা হেল্প পাবে। এবং আশা করছি আমার এই সাজেশন থেকে তোমাদের সম্পূর্ণ কিছু মানে যা যা আছে আর কি, আমি যা যা দিয়েছি সব কিছুই তোমাদেরকে 100% কমন পড়বে। আসলে বাংলা একদম হুবহু সাজেশন তো দেওয়া যায় না। তো আশা করছি যে এই সাজেশনটা যদি তোমরা দেখো বা এই সাজেশনটা যদি তোমরা একটু ফলো করে নিজে ট্রাই করো তাহলে তোমাদের 30 আউট অফ 30 এখানে কনফার্ম হবে। এবং হচ্ছে গিয়ে তোমাদের যে জ্ঞানমূলক যে 7 মার্ক এবং অনুধাবনমূলক যে 24 মার্ক এই প্রবলেমটা তোমাদের সলভ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আর বেশি কথা না বলে আমরা শুরু করি। এবং আরেকটা কথা বলে রাখি যে এরকম ভিডিও পাওয়ার জন্য এবং এরকম সাজেশনগুলো পাওয়ার জন্য তোমরা আমাদের ভিডিওটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তীতে তোমরা এই সাজেশনগুলো পেয়ে যাও। ঠিক আছে, তাহলে চলো দেরি না করে আমরা শুরু করে দিই, আমাদের কাঙ্ক্ষিত যে বিষয়টা আছে সেটা শুরু করে দিই। আজকে এখন আলোচনা করব সেটা হচ্ছে সমস্ত পদ্মগুলো নিয়ে আলোচনা করব। সবগুলো পদ্ম আমরা এখানে সবগুলো পদ্ম আমরা আলোচনা করব। আমি আবারও বলছি, তোমরা কিন্তু শেষ সময়টা একটু মনোযোগী হয়ে কিন্তু তা নাহলে কিন্তু এই এই রেজাল্টটা তোমাদের অ্যাডমিশন এবং ভবিষ্যতে অনেক কিন্তু কাজে লাগবে। সো হেলাফেলা না করে শেষ সময়টা বা ঘুমাইতে যাওয়ার আগে আমার এই ভিডিওগুলো একটু দেখে নাও প্লিজ। আমি রিকোয়েস্ট করব নিজে ট্রাই করো অথবা একটু নিজে দেখে নাও। দেখলে আশা করতেছি যে তোমার যে শেকিনেস এটা দূর হয়ে যাবে। আমি খুবই বেশি মনে হয় কথা বলছি, রাইট? আচ্ছা, তো শুরু করি আমরা সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী প্রশ্নে। প্রথম প্রশ্নটা আমাদের কী দেওয়া আছে সেটা আমরা একটু দেখি। ঘন বর্ষা শব্দটির মাধ্যমে কবিতায় মূলত কি বোঝানো হয়েছে? কবিতায় কি বোঝানো হয়েছে? বর্ষা প্রকৃতি এবং গভীর সংকট। আচ্ছা, বর্ষা প্রকৃতি এবং গভীর সংকট বোঝানো হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে ধান কাটা হলো সারা চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে? কর্মের পরিণতি। কিন্তু এখানে কিন্তু কর্মের ধান কাটা মানে সমস্ত কর্ম শেষ। আচ্ছা, সোনার তরী কবিতায় বাঁকা জল মূলত বাঁকা জল কিসের প্রতীক? অবশ্যই তোমরা জানো, কাল স্রোতের প্রতীক। সোনার তরী কবিতায় মূলত কয়টি চরিত্রের সন্ধান মিলে? সোনার তরী কবিতায় কয়টি চরিত্রের সন্ধান মিলে? 2টি চরিত্রের সন্ধান সাধারণত মিলে, 2টি। ভরসা শব্দটির অর্থ কি? ভরসা শব্দটির অর্থ হচ্ছে আশা। ঠিক আছে, আমি তার ভরসায় বসে আছি, আশায় বসে নিয়ে আছি। কুল শব্দের অর্থ কি? কুল শব্দের অর্থ সবাই মোটামুটি আমরা জানি, কুল হচ্ছে কিনারা। হ্যাঁ, কুল হচ্ছে কিনারা। আচ্ছা, পরপারে দেখি আকাতরু ছায়া মসি মাখা। এখানে মসি মাখা বলতে কি বোঝানো হয়েছে? মসি মাখা বলতে এখানে হচ্ছে কালো রং মাখানো, মানে রঙে মাখানো বোঝানো হয়েছে। ধীরে বিধীরে শব্দটির অর্থ কি? ধীরে বিধীরে শব্দটির অর্থ হচ্ছে সুবিন্যস্ত করে। হ্যাঁ, সুবিন্যস্ত করে, রাইট। ওকে, তারপরে হচ্ছে সোনার ধান নিয়ে তরী কোথায় চলে যায়? সোনার ধান নিয়ে তরী অজানা দেশে চলে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে ক্ষুরধারা বলতে কি বোঝানো হয়েছে? ক্ষুরের মতো ধারালো প্রবাহ বা স্রোত। ক্ষুরের মতো ধারালো প্রবাহ বা স্রোত। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভনসিংহ। এই সোনার তরী থেকে কিন্তু 4 থেকে 5টা এমসিকিউ তোমাদের মাস্ট বি থাকবে। একটু মনোযোগ সহকারে একটু আমরা যদি দেখি, এখানে 40টা এমসিকিউ একদম বাছাই করে এমসিকিউ আছে। তোমরা এইগুলো একটু দেখলে আশা করতেছি তোমাদের পুরো কমন পড়বে আর কি সব কিছু। আচ্ছা, তারপর হচ্ছে কি কাটা হলো সারা? ধান কাটা হলো সারা, এটা বলা বাহুল্য রাখে না। ওকে,
তারপর হচ্ছিল গিয়ে সোনার তরী কবিতা শূন্য নদীর তীরে কে একা পড়ে আছেন? কৃষক। ধান তো কৃষকই কাটে নাকি? ওকে। তারপরে হচ্ছিল গিয়ে কবি পঙ্ক্তিতে মাঝির অপচয় নির্বিকারত্ব ও নিরাসক্তি ফুটে উঠেছে কোনো দিকই নাহি চায়। কোনো দিকে মাঝি কি করতেছে, যে বেয়ে যাচ্ছে, কোনো দিকে তাকাই নেই। সরি। সোনার তরীতে কেন কৃষকের ঠাঁই হলো না? সোনার তরীতে কেন কৃষকের ঠাঁই হলো না? কেন হলো না? কৃষকের সোনার ধানে তরীটি ভরে গিয়েছে। কৃষকের সোনার ধানে তরীটি ভরে গিয়েছে। ওকে। তারপর হচ্ছে মানব জীবনে এক দুর্যোগপূর্ণ পরিস্থিতির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে কোন শব্দটি ব্যবহারের মাধ্যমে? কোন শব্দটি ব্যবহারের মাধ্যমে? এটা হচ্ছে ক্ষুরধারা শব্দটি। ক্ষুরধারা শব্দটি। ওকে। কৃষক কিংবা কবির নিঃসঙ্গ অবস্থা প্রকাশ পাচ্ছে কোনটির মাধ্যমে? আমি একলা। হ্যাঁ, আমি একলা। ওকে। মাঝি মূলতে তরি ভিড়ালো কেন? মাঝি মূলতে তরি ভিড়ালো কেন? ফসলের জন্য। হ্যাঁ, ফসলের জন্য। মাঝি মূলতে তরি ভিড়ালো হচ্ছে গিয়ে ফসলের জন্য। তারপর হচ্ছে কৃষক সোনার ফসল মহাকালের উদ্দেশ্যে পাঠাতে চায় কর্মের মধ্যে বেঁচে থাকার জন্য। কিসের জন্য? কর্মের মধ্যে বেঁচে থাকার জন্য। নির্বিকার মাঝিকে দৃষ্টি আকর্ষণের জন্য কৃষক চেষ্টা করেছেন তার সোনার ধান তুলে দেওয়ার জন্য। তার কি? সোনার ধান তুলে দেওয়ার জন্য। ভাড়া ভাড়া শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? ভাড়া ভাড়া হচ্ছে রাশি রাশি, ঠিক আছে, একদম রাশি রাশি ভাড়া ভাড়া, ঠিক আছে। আচ্ছা, কোন সময়ে ক্ষেত সমেত নদীর তীর নদীর গ্রাসে হারিয়ে যায়? কোন সময়ে ক্ষেত সমেত? আষাঢ় ও শ্রাবণ মাসে, ঠিক আছে। আষাঢ় কবিতার মধ্যে কিন্তু খুব সুন্দর করে এই আষাঢ় ও শ্রাবণ মাসের কথা বলা হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে সোনার তরী কবিতায় নামকরণ নিষ্ঠুর মহাকাল রাখা যেত নিচের কোন যুক্তিতে? দার্শনিকতার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? দার্শনিকতার ভিত্তিতে। ফকির লালন শাহ অনেক পূর্বে মৃত্যুবরণ করেছেন, কিন্তু তার গানগুলো যুগ যুগ ধরে আজও মানুষের কণ্ঠে ধ্বনিত হচ্ছে। এই বিষয়টি তোমার পঠিত কোন কবিতাকে সমর্থন করে? অবশ্যই সোনার তরী। অবশ্যই সোনার তরী। আচ্ছা, দৃষ্টি শব্দটি ব্যাকরণের কোন নিয়মে সম্পূর্ণ হয়েছে? দৃষ্টি শব্দটি প্রকৃতি ও প্রত্যয়। প্রকৃতি ও কি? প্রত্যয়। মানুষের জীবন কেমন? মানুষের জীবন অবশ্যই ক্ষণস্থায়ী। মানুষের জীবন কি? অবশ্যই ক্ষণস্থায়ী। বাঁকা জল কিসের প্রতীক? বাঁকা জল কিসের প্রতীক? কালস্রোতে। তারপর হচ্ছিল গিয়ে নদী শব্দটি প্রতিশব্দ তটনী। নদী শব্দটি প্রতি সমর্থনযোগ্য শব্দ হচ্ছে তটনী। আচ্ছা, তারপর হচ্ছে ফসল উৎপাদনকারী কৃষক বলতে কবি কাকে কল্পনা করেছেন? নিজেকে ফসল উৎপাদনকারী কৃষক বলতে বোঝানো হয়েছে। তারপর হচ্ছে সোনার তরী কবিতায় সর্বশেষ স্তবকে সোনার তরী কবিতায় কবি সৃষ্টকর্মকে কি হিসাবে কল্পনা করেছেন? ফসল। তারপর হচ্ছে সোনার তরী কবিতায় সর্বশেষ স্তবক শূন্য শব্দটি প্রয়োগে কি স্পষ্ট হয়ে উঠে? মাত্রাবৃত্ত ছন্দে। ওকে। সোনার তরীর মাঝি অতৃপ্ত বেদনা নিয়ে কিসের জন্য অপেক্ষা করে থাকে? মহাকালের শূন্যতা। হ্যাঁ, মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য। সোনার তরী কবিতায় সোনার ধান আসলে কি? সোনার ধান আসলে হচ্ছে মানুষের সৃষ্টিকর্ম। আশা করছি এই 33টা এমসিকিউ যদি তুমি পড়ো তাহলে তোমার এইখান থেকে তোমাদের যে 4টা বা 5টা এমসিকিউ আসবে এটা কমন পড়ে যাবে। আমার এখানে কিছু জ্ঞানমূলক কোশ্চেন আমি প্রিপেয়ার করে রেখেছি বা প্রিপেয়ার করা আছে। তোমরা চাইলে জ্ঞানমূলক কোশ্চেনগুলো একবার করে দেখে নিতে পারো। একটু পজ দিয়ে একবার করে দেখে নিলে তোমাদের কিন্তু জ্ঞানমূলক প্রশ্নে আর কোনো সমস্যা থাকবে না। পরীক্ষার হলে আমাদের যেটা হয়, আমি খ গ মোটামুটি লিখতে পারি, ঘ মোটামুটি লিখতে পারি, কিন্তু সমস্যাটা হয় হচ্ছিল গিয়ে কিসে? আমার সমস্যাটা হয় হচ্ছিল গিয়ে জ্ঞানমূলকের জন্য আমি তার দিকে তাকায় থাকি, ঠিক আছে। এইটাই কিন্তু আমার 1 মার্ক
খ গ অনেক লেখা লিখলে আমি 1 বা 2 মার্ক পেতে পারি, আর জ্ঞানমূলকে কিন্তু 1 মার্ক, আমি একটা লাইন লিখলে পেয়ে যেতে পারি। সো ওইটা একটু খেয়াল করতে হবে, এটা একটু মাথায় রেখে তারপর হচ্ছে আমাদের অ্যান্সারগুলো করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এইটা একটু পজ দিয়ে ভিডিওটা আমরা একটু পজ দিয়ে যদি দেখে নিই, তাহলে কিন্তু আমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আমি কিন্তু অনেকগুলো কোশ্চেন এখান থেকে দিয়েছি, আশা করছি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে তোমাদের পূর্ণাঙ্গ প্রবলেমগুলো সলভ হবে এবং আর কোনো এক্সট্রা পরিশ্রম যেটাকে বলি অ্যানাদার গাইড, টেস্ট পেপার, এগুলোকে খুঁজতে হবে না। আচ্ছা, ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতেছো। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা। তারপরে এখানে অনুধাবনমূলক কিছু কোশ্চেন আমি প্রিপেয়ার করার চেষ্টা করেছি, এগুলো একটু দেখে যাও প্রশ্ন টেস্ট পেপার থেকে, কারণ আসলে এত বড় যে ইয়াগুলো শেষ সময়ে দেওয়ার মতো অবস্থা ছিল না আমার কাছে, সময় লেগে যেত। এবং আমাদের মূল টার্গেট হচ্ছে এমসিকিউটা, আর হচ্ছে বহু নির্বাচনী, আর যেটাকে আমরা বলি জ্ঞানমূলক প্রশ্ন, এটা আসলে আমাদের মেন টার্গেট। ওকে, তারপরে কবিতা, বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলাম লেখা, সেটা কিছু আমরা দেখে নিই আর কি। হ্যাঁ, এমসিকিউটা দেখে নিই। তাহলে প্রথম কি আছে, বিদ্রোহ কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? বিদ্রোহ কবিতা অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে। কখন কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শতবর্ষ পূর্ণ হয়েছে? 2022 সালে। বিদ্রোহী কবিতার শতবর্ষ পূর্ণ হয়েছে 2022 সালে। তারপর হচ্ছিল গিয়ে এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সত্তাটি প্রকাশ পেয়েছে? এখানে প্রকাশ পেয়েছে হচ্ছিল গিয়ে প্রেম ও দ্রোহ। ওকে, বাংলাদেশের জাতীয় কবি অবশ্যই কাজী নজরুল ইসলাম, এটা আমরা জানি। বিদ্রোহ কবিতা কবি কার বুকে কন্দন শ্বাস? কার বুকে কন্দন শ্বাস? কবিতায় কবি কার বুকের কন্দন শ্বাস? বিধবার, রাইট? বিধবা, হ্যাঁ বিধবা, এই তো। ওকে, তারপরে হচ্ছিল কবি নিজেকে কিসের সাথে তুলনা করেছে? কবি নিজেকে করদণ্ড বলে অভিহিত করেছেন। কবি নিজেকে করদণ্ড হিসেবে অভিহিত করেছেন ধর্মরাজের সাথে। কার সাথে? ধর্মরাজের সাথে। কবি ধর্মরাজের সাথে এটাকে কি করছেন? তুলনা করেছেন। ওকে, কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায়? কাজী নজরুল ইসলামের জন্মস্থান আমরা মোটামুটি সবাই জানি, পশ্চিমবঙ্গে, ভারতের পশ্চিমবঙ্গে, রাইট? ওকে, কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে পিতাকে হারান? এটাও আমরা মোটামুটি জানি, কাজী নজরুল ইসলাম 8 বছর বয়সে পিতাকে হারান। কবির পরিবার চরম দারিদ্র্যে পতিত হয় কেন? কারণ পিতার মৃত্যু হওয়ার পরে একদম দারিদ্র্য অবস্থায় পড়ে যান। কবি কাকে ছাড়া আর কাউকে কুর্নিশ করে না? কবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করে না। কবি নিজেকে কার ভীমরুল ত্রিশূল বলেছেন? কবি নিজেকে কার ভীমরুল ত্রিশূল বলেছেন? পিনাক পানির। ওকে, তারপরে হচ্ছিল গিয়ে আমরা 12 বছর বয়সে কবি কোথায় যোগ দেন? 12 বছর বয়সে লেটোর গানের দলে যোগ দেন আর কি। তারপরে লেটো গানে যোগ দিয়ে নজরুল দলের জন্য কি রচনা করুন? নজরুল দলের জন্য পালাগান রচনা করেন। কি পালাগান? ওকে, কাজী নজরুল ইসলাম কোথায় যোগদানের মাধ্যমে সৃষ্টি সত্তার অধিকারী হয়ে ওঠেন? সৃষ্টি সত্তার অধিকারী হয়ে ওঠেন হচ্ছিল গিয়ে লেটো দলে, হ্যাঁ লেটো দলে। নজরুল কোন যুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগদান করেন? নজরুল কোন যুদ্ধের সময় সেনাবাহিনীতে করেন? প্রথম বিশ্বযুদ্ধের সময়। কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে? 2017 সালে। কবি বাঙালি পল্টনের সৈনিক হিসেবে যোগদান করেন কি হিসাবে? এটা হচ্ছে হাবিলদার হিসাবে, হ্যাঁ হাবিলদার হিসেবে যোগদান করেন। তারপরে হচ্ছিল কত সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়? 1920 সালে। বাঙালি পল্টন ভেঙে দেওয়া হচ্ছিল 1920 সালে। বাঙালি পল্টন ভেঙে গেলে নজরুল কোথায় আসেন? বাঙালি পল্টন ভেঙে গেলে নজরুল আসেন কলকাতায়। নজরুল কোথায় আসেন? নজরুল হচ্ছে কলকাতায় আসেন। ওকে, কাজী নজরুল ইসলাম কবি খ্যাতি ছড়িয়ে পড়ে, কাজী নজরুল ইসলামের কবি খ্যাতি ছড়িয়ে পড়ে বিদ্রোহী কবিতা প্রকাশিত হওয়ার পরে। বিদ্রোহী কবিতা
প্রকাশিত হওয়ার পরে। আচ্ছা, নবযুগ কি? নবযুগ নজরুল রচিত সম্পাদিত পত্রিকা। নজরুল রচিত সম্পাদিত পত্রিকা কোনটি? নজরুল রচিত কাব্য। কোনটি নজরুল রচিত কাব্য? এটা আমরা মোটামুটি সবাই জানি, বিশেরবাসী। আচ্ছা, তারপর হচ্ছে সাম্যবাদী কোন ধরনের সাহিত্যকর্ম? সাম্যবাদী হচ্ছে কাব্যগ্রন্থ। সাম্যবাদী কি? কাব্যগ্রন্থ। আচ্ছা, কাজী নজরুল ইসলামকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে। পদ্মভূষণ আমরা সবাই মোটামুটি জানি, ভারত সরকার ছাড়া অন্য কেউ দিতে পারে না পদ্মভূষণটা। কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে পদ্মভূষণ ভূষিত হয়? কাজী নজরুল ইসলাম কত সালে? 1960 সালে পদ্মভূষণ ভূষিত হয়। আচ্ছা, কাজী নজরুল ইসলাম নিচের কোন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়? পদ্মভূষণ। পদ্মভূষণ তো এখানে নাই। পদ্মভূষণ এটা হচ্ছিল জাগত্তারিণী। হ্যাঁ, জাগত্তারিণী স্বর্ণপদক। কত সালে কাজী নজরুল ইসলামকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়? এটা 1972 সালে, যুদ্ধের পরে তাকে জাতীয় কবি ঘোষণা করা হয়। তারপর কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন 1976 সালে। 1976 সালে। বিদ্রোহ কবিতার প্রথম চরণ কোনটি? বিদ্রোহ কবিতার প্রথম চরণ হচ্ছে বলবীর, বল উন্নত মমশীল। রাইট। আচ্ছা, কবি শির দেখে কি নতশির হয়ে যায়? কবির শির দেখে কি নতশির হয়ে যায়? হিমালয়ের শিখর। কি? হিমালয়ের শিখর। আচ্ছা, শির নেহারি আমারই নতশির ওই শিখর হিমাদ্রির। এখানে মূলত কাকে বোঝাচ্ছে? তীব্র আত্মবিশ্বাসকে। তীব্র আত্মবিশ্বাসকে। কবি নিজেকে কিসের নটরাজ হিসাবে ঘোষণা করেছেন? মহাপ্রলয়ে। মহাপ্রলয়ে নটরাজ হিসাবে ঘোষণা করেছেন। বিদ্রোহ কবিতায় কাকে খ্যাপা বলা হয়েছে? বিদ্রোহ কবিতায় কাকে খ্যাপা বলা হয়েছে? দুর্বাসাকে। দুর্বাসাকে। হ্যাঁ। নজরুল নিজেকে কার শিষ্য হিসাবে? নজরুল নিজেকে বিশ্বমিত্রের শিষ্য হিসাবে বলেছেন আর কি। তারপরে হচ্ছে গিয়ে যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খলাকে কবি কিভাবে অতিক্রম করেছেন? দোলে যান। কিভাবে অতিক্রম করেন? একদম দোলে পিষে না, দোলে আর কি যায় আর কি। কবি কি মানেন না? কবি কি মানেন না? কবি মানেন না হচ্ছে কোনো আইন। কবি মানে না কি? কোনো আইন। কবি কোনো আইন মানে না। কবি নিজেকে কেমন ঝড় বলে উল্লেখ করেছেন? কবি নিজেকে এলোকেশে ঝড় হিসেবে উল্লেখ করেছেন। কবি নিজেকে কার বিদ্রোহী সুত বলে ঘোষণা করেছেন? কবি নিজেকে বিশ্ববিধাতার বিদ্রোহী সুত বলে ঘোষণা করেছেন। ইন্দ্রাণী সুতকে? ইন্দ্রাণী সুত হচ্ছে জয়ন্ত। ইন্দ্রাণী সুত কে হচ্ছে জয়ন্ত। আমার একটা স্টুডেন্টের নাম জয়ন্ত, আজকে এসে আমাকে মেসেজ দিয়েছে, স্যার কী অবস্থা। তো ইন্দ্রাণী সূত্রের হাতে কি? ইন্দ্রাণী সূত্রের হাতে হচ্ছে চাঁদ। ইন্দ্রাণী সূত্রের হাতে কি? চাঁদ। আচ্ছা, কবির এক হাতে বাঁকা বাঁশের বাঁশি, অন্য হাতে কি? কবি এক হাতে বাঁকা বাঁশের বাঁশি, অন্য হাতে কি? অন্য হাতে হচ্ছে রণতুর্য। আচ্ছা, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশি, অন্য হাতে রণতুর্য পঙ্ক্তিতে কি বোঝানো হয়েছে? প্রেম ও দোহের যুগপৎ অবস্থান। প্রেম ও দ্রোহের যুগপৎ অবস্থান। কবি নিজেকে বেদুইন বলেছেন কেন? কবি নিজেকে বেদুইন বলেছেন নিজেকে বেদুইনের মতো যোদ্ধা মনে করায়। নিজেকে বেদুইনের মতো যোদ্ধা মনে করায়। কবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না। কবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না। কিসের জন্য? আত্মমর্যাদা বোধ সম্পূর্ণ বলে। আত্মমর্যাদা বোধ সম্পূর্ণ বলে। বিদ্রোহী কবিতায় কোন চরণে কবি কোমল হৃদয়ের পরিচয় মেলে? বিদ্রোহী কবিতায় কবি কোন চরণে? আমি আবমানিতের মরম বেদনা। আমি আবমানিতের মরম বেদনা। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে আশা করছি এইগুলো যদি তোমরা প্রপারলি পড়ো তোমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আর জ্ঞানমূলকগুলো তোমরা একটু ভিডিওটা পজ করে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেজন্য হচ্ছে আমি এটাকে আলোচনা করছি না। সময় স্বল্পতা এবং অনেক সময় লেগে যাবে, সেজন্য আর কি করছি না। তো তোমরা একটু ভিডিওটা পজ করে এখান থেকে একটু জাস্ট একবার করে রিভাইজ দাও। আশা করছি তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। জাস্ট একবার করে যদি একটু পজ করে যদি তোমরা একটু রিভাইজ দাও।
যদি কোনো কোশ্চেন্স থাকে, যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, অবশ্যই আমাকে ইনফর্ম করবা, আমার কমেন্ট সেকশনে জানাবা। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, যাতে পরবর্তী ইংলিশ, বাংলা সেকেন্ড পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, যার যে সাবজেক্টগুলো লাগবে আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবা। আমি চেষ্টা করব পরীক্ষার আগের দিন বা তার আগের দিন তোমাদেরকে এইগুলো এক সাজেশন করে আকারে দিয়ে দিতে, যেখান থেকে তোমাদের 100% কমন পড়ে এবং A+টা নিশ্চিত হয় এবং ভালো একটা নিশ্চিত হয়, ঠিক আছে, রেজাল্ট নিশ্চিত হয়। অবশ্যই কিন্তু তোমরা একবার করে রিভাইজ দেবা, অনেকগুলো কোশ্চেন আসলে এই কবিতা থেকে অনেক কোশ্চেন আসার সম্ভাবনা থাকে, সেই জন্য আসলে কোশ্চেনগুলো দেওয়া। আর হচ্ছিল গিয়ে এখানে আমি কিছু অনুধাবনমূলক কোশ্চেন দিয়েছি, যদি সময় পাও আর কি, তাহলে এগুলো একটু দেখে দেবা। হ্যাঁ, ওকে, তাহলে আমরা পরবর্তী যে কবিতা আছে, আচ্ছা এখন শুরু করবো চলো প্রতিদান, জসীমউদ্দিন, পল্লীকবি জসীমউদ্দিনের লেখা প্রতিদান কবিতাটি। চলো আমরা প্রতিদান কবিতাটি শুরু করি। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, যে এই পঙ্ক্তিতে কি বোঝানো হয়েছে? সর্বসহা মনোভাব, সর্বসহা মনোভাব। তারপরে হচ্ছিল গিয়ে আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর, পঙ্ক্তিতে কি বোঝানো হয়েছে? মানবপ্রীতি। কি বোঝানো হয়েছে? মানবপ্রীতি। আচ্ছা, প্রতিদান কবিতায় কবি কাটা পেয়ে কি দান করেছেন? কাটা পেয়ে কবি ফুল দান করেছেন, তাই না? কাটা পেয়ে কিন্তু কবি ফুল দান করেছেন। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি তারে দেই মুখ ভরা গান। কথা কটু কথা বিষয়ে বিষে ভরা বান বলতে হচ্ছিল কটু কথা বলছে আর কি। হ্যাঁ, ওকে, তারপরে দেখি কবি জসীমউদ্দিন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? এটা আমরা মোটামুটি সবাই জানি, 1903-এ উনি জন্মগ্রহণ করেন। সাজাই নিরন্তর বলতে কি বোঝানো হয়েছে? সাজাই নিরন্তর বোঝানো হয়েছে সৃষ্টির কথা। কি? সৃষ্টি কথা। ওকে, তারপর হচ্ছিল জসীমউদ্দিন কোন গ্রামে জন্মগ্রহণ করেন? তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। জসীমউদ্দিন কোন বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি গ্রহণ করেন। তারপরে হচ্ছিল গিয়ে কবি জসীমউদ্দিন কবির প্রতিভার উন্মেষণ ঘটেছিল কোন সময়ে? ছাত্রজীবনে ওনার কবির প্রতিভা উন্মেষণ ঘটেছিল আর কি। ছাত্রাবস্থায় রচিত জসীমউদ্দিনের কোন কবিতাটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়? কবর। এইখানে তোর দাদির কবর, এরকম একটা কবিতা আছে, আমি কবিতাটা ভুলে গেছি আনফর্চুনেটলি। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে, এরকম একটা কিছু আর কি। তারপরে হচ্ছে জসীমউদ্দিন কি হিসাবে সমাধিক পরিচিত? পল্লীকবি নামে। হ্যাঁ, এটা আমরা মোটামুটি সবাই জানি। ওকে, তারপরে হচ্ছে কবি জসীমউদ্দিনের কবিতার প্রধান উপজীব্য বিষয় কি ছিল? প্রধান উপজীব্য বিষয় হচ্ছে পল্লী জীবন। অবশ্যই পল্লীকবি যেহেতু নিয়ে পল্লী জীবনটা বেশি ছিল আর কি। কবি জসীমউদ্দিনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায়, এটা হচ্ছে নকশিকাঁথার মাঠ, বিভিন্ন ভাষায় এটা হচ্ছে ইয়া করা হয়েছে আর কি। তারপরে হচ্ছে কোন বিশ্ববিদ্যালয় কবি জসীমউদ্দিনকে ডিলিট উপাধি দেয়? এটা হচ্ছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে। কোথা থেকে? রবীন্দ্র ভারতী। জসীমউদ্দিন কত খ্রিস্টাব্দে মারা যায়? 1976 খ্রিস্টাব্দে মারা যায়। কবি জসীমউদ্দিনের নকশিকাঁথার মাঠ কোন ধরনের রচনা? এটা উপন্যাস, সরি এটা কাব্য, সরি এটা কাব্য। যে কবিতার ঘরে ভাঙে কবি তার ঘর কি করেন? যে কবির ঘর ভাঙে কবি তার ঘর বেঁধে দেন। কবি তার কি করেন? ঘর বেঁধে দেন। কেউ কাটার আঘাত করিলে কবি তার প্রতিদানে কি দেন? ফুল দান করেন। তার কবি ইয়াতে কি দেন? ফুল দান করেন। কবি কেমন ফুলের মালঞ্চ দেওয়ার কথা বলেছে? কবি কেমন ফুলের মালঞ্চ দেওয়ার কথা? রঙিন ফুলের মালঞ্চ দেওয়ার কথা বলেছে। প্রতিদান কবিতায় কবি কার জন্য পথে পথে ফেরেন? যে কবিকে আঘাত করেছেন। কবিকে কেউ বিষ ভরা বান দিলে তাকে কি প্রতিদান দেন? বুক ভরা গান। কবি কাকে আপন করার জন্য কেঁদে পড়ান? যে কবিকে পর করেছে। প্রতিদান কবিতা মোট কয় চরণে? প্রতিদান কবিতা মোট 18টা চরণ।
প্রতিদান কবিতায় কোন ফুলের নাম উল্লেখ আছে? রঙিন ফুল। প্রতিদান কবিতায় কবি দীর্ঘ রাতকে কি বলেছেন? দিগল রাত। মালঞ্চ শব্দের অর্থ কি? ফুলের বাগান। মালঞ্চ শব্দের অর্থ ফুলের বাগান। নিরন্তন শব্দের অর্থ কি? নিরন্তন শব্দের অর্থ হচ্ছে নিয়ত। নিরন্তন শব্দের অর্থ হচ্ছে কি? নিয়ত। প্রতিদান কবিতাটি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? বালুচর। কবি অনিষ্টকারীকে প্রতিদানে কি দিয়েছেন? উপকার। নিচের কোন বানানটি সঠিক? জসীমউদ্দীনের বানানে কোন বানানটা সঠিক? ওকে, এটা একটু ভালো করে খেয়াল করতে হবে কিন্তু তোমরা সৃজনশীল প্রশ্ন লেখার সময় কিন্তু এটা একটু মাথায় রাখতে হবে, তা নাহলে কিন্তু স্যার কেটে দিবে। জসীমউদ্দীন পল্লী কবি হিসাবে খ্যাত কেন? পল্লীর রূপবৈচিত্র্য সুনিপুণভাবে তুলে ধরেছেন। কবি অন্যকে আপন করতে চান কেন? কবিকে পর করেছে বলে। কবি দ্বিগল রজনী জাগেন কি কারণে? ঘুম হরণের জন্য। কবি দ্বিগল রজনী জাগেন ঘুম হরণের জন্য। কবি কেন সারা জীবন অন্যকে ফুল দান করতে চান? কবিকে কাটা দিয়েছে বলে। কবি জসীমউদ্দীনের ঘুম হরণ বলতে নির্ঘুম রাত কাটানোকে বোঝানো হয়েছে। এখানে একটা বানান ভুল আছে, র হবে, একটা রেফ হবে। হ্যাঁ, জসীমউদ্দীনের কবিতায় বিশেষভাবে কিসের প্রয়োগ ঘটেছে? জসীমউদ্দীনের কবিতায় বিশেষভাবে বাংলা গ্রামীণ জীবনের আবহমান জীবনের প্রয়োগ ঘটেছে আর কি। কবি পরের ধারা ক্ষতির সম্মুখীন হয়েও তাদের জন্য কি দেন? তাদের ঘর বাঁধতে চান, ফুল দান করেন, তাদের কুল বাঁধেন। ঘর বাঁধতে চান, তাহলে মানে তিনটাই এখানে। কবির কবিত্ব প্রতিদান কবিতার কবির ফুলের দানে যে দিকটি ফুটে উঠেছে সেটা হচ্ছিল কি? সবগুলোর দিকে এখানে ফুটেছে ক্ষমার মুহূর্ত, প্রতিশোধ পরায়ণহীনতা, উদার ভালোবাসা। ঠিক আছে। আচ্ছা, উপরের পঙ্ক্তিতে যুক্তরাষ্ট্রের এক প্রবাসী বাংলাদেশের কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীর গুলিতে আহত হন। আদালতে বিচারে সন্ত্রাসী মৃত্যুদণ্ড হয়, কিন্তু সুস্থ হওয়ার পর আক্রান্ত ব্যক্তি ওই কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীর দণ্ড মওকুফ করার জন্য যুক্তরাষ্ট্র সরকারের কাছে আবেদন করে তাকে বাঁচিয়ে দেন। এখানে উদ্দীপকের আক্রান্ত বাংলাদেশি ক্ষমাশীলতার সঙ্গে প্রতিদান কবিতার কোন পঙ্ক্তিটি মিল রয়েছে? সেটা হচ্ছিল কি? সেটা হচ্ছিল যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদে। যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদে। উপযুক্ত মিলের কারণ হচ্ছিল গিয়ে ক্ষমাশীলতা, আর হচ্ছিল গিয়ে আত্মপ্রকাশ না, পারস্পরিক সৌহার্দ্যতা। হ্যাঁ, 1 আর 3, 1 আর 3, এই যে 1 আর 3। আচ্ছা, এখানে কিছু জ্ঞানমূলক কোশ্চেন দেওয়া আছে, এগুলো একটু তোমরা একবার করে দেখে নিবা। অনুধাবনমূলক কোশ্চেনগুলো তোমরা একটু দেখে নেবা, এবং আমার এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই কী করবা? সাবস্ক্রাইব করে রাখবা, যাতে করে পরবর্তীতে তোমাদেরকে এরকম আরও ভিডিও তোমাদেরকে দিতে পারি। ঠিক আছে। আচ্ছা, কারো কোনো সমস্যা অবশ্যই আমাকে জানাবা, এবং পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকা যে বেল আইকন থাকে, সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা বেল আইকন বাটনটাকে ক্লিক করে রাখবা, যাতে করে পরবর্তী ভিডিওটা তোমরা খুব সহজেই নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাও। আচ্ছা, এখন পড়ব হচ্ছে গিয়ে তাহারেই পরে মনে, সুফিয়া কামালের লেখা তাহারেই পরে মনে। এমসিকিউগুলো দেওয়া আছে এখানে, আমরা একটু দেখি এমসিকিউগুলো। তাহারেই পরে মনে কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা? বসন্তের প্রতি, কারণ বসন্তের সময় সে তার হাজব্যান্ডকে হারিয়েছে আর কি, তার অর্ধাঙ্গকে সে হারিয়েছে আর কি।
তোমার পঠিত কোন কবিতাটি সংলাপ নির্ভর? তাহারই পরে মনে। সংলাপ নির্ভর তাহারই পরে মনে। তাহারই পরে মনে কবিতায় পুষ্পশূন্য দিগন্তের পথে চলে, পুষ্পশূন্য দিগন্তের পথে চলে মাঘের সন্ন্যাসী, মাঘের সন্ন্যাসী। তাহারই পরে মনে কবিতায় কোথায় কোথা তব নব পুষ্পসাজ উক্তিটি কার উদ্দেশ্যে বলা হয়েছে? কবির উদ্দেশ্যে। নিচের কোনটি কবির অভিমান প্রকাশ পেয়েছে? নিচে কোনটি কবির অভিমান প্রকাশ পেয়েছে? কহিল সে মৃদু মধু স্বরে, কহিল সে মৃদু মধু স্বরে। আচ্ছা, আমার তাহারই পরে মনে, তাহারই পরে মনে কবিতায় কে গন্ধে গন্ধে ওদের আকল হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে। গন্ধে গন্ধে ওদের আকল হয়েছে কে? দক্ষিণা সমীর, দক্ষিণা সমীর, দক্ষিণা সমীর। আচ্ছা, তারপর হচ্ছে কি তাহারই পরে মনে কবিতাটা কবে প্রকাশিত হয়েছে? 1935 সালে, 1935 সালে খ্রিস্টাব্দে আর কি। তাহারই পরে মনে কবিতায়, তাহারই পরে মনে কবিতায় কোহিলি উত্তরী শব্দটি কি অর্থ বহন করে? কুয়াশার চাদর, কুয়াশার চাদর। বাঘের সন্ন্যাসী বলতে বোঝানো হয়েছে শীতকালকে, বাঘের সন্ন্যাসী বলতে বোঝানো হয়েছে কাকে? শীতকালকে, বাঘের সন্ন্যাসী বলতে শীতকালকে বোঝানো হয়েছে। তাহারই পরে মনে কবিতাটি লক্ষণীয় বৈশিষ্ট্য কোনটি? নাটকীয়তা। তাহারই পরে মনে কবিতায় কোন ফুলের, তাহারই পরে মনে কবিতায় কবি কোন ফুলের কথা আছে? এখানে কবি কোন ফুলের কথা বলেছে আর কি? কোন ফুলের কবিতা, কোন ফুলের? বাতাবি লেবু, বাতাবি লেবু। অলোকের পাথার বাহিয়া, অলোকের পাথার বাহিয়া তরি তার এসে কি? এখানে এর তাৎপর্য, এখানে তাৎপর্য হচ্ছে ঋতুরাজ বসন্ত আসে অদেখা জগৎ থেকে, ঋতুরাজ বসন্ত আসে অদেখা জগৎ থেকে। তারপর হচ্ছে দক্ষিণা দুয়ার কেন খোলে? দক্ষিণা দুয়ার খুলে গেছে কেন? বসন্তের বাতাসে, বসন্তের বাতাসে। দক্ষিণা দুয়ার খুলে গেছে কেন খুলে গেছে? বসন্তের বাতাসে। তাহারই পরে মনে কবিতায় কোন কোন মাসের কথা বলা হয়েছে? মাঘ আর ফাল্গুন, মাঘ আর ফাল্গুন মাস। হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধারায়? হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধারায়? কবি কেন নীরব? শীতের রিক্ততা ভুলতে পারে না, শীতের রিক্ততা ভুলতে না পারে না বলে। কহিল সে স্নিগ্ধ আখি তুলি দক্ষিণ দুয়ার গেছে খুলি, কহিল সে স্নিগ্ধ আখি তুলি দক্ষিণ দুয়ার গেছে খুলি। কে স্নিগ্ধ আখি তুলে কথা বলল? কবি। তাহারই পরে মনে কবিতায় কে কাকে প্রশ্ন করেছে? তাহারই পরে মনে কবিতায় কে কাকে প্রশ্ন করেছে? কবি ভক্ত কবিকে প্রশ্ন করেছে। তাহারই পরে মনে কবিতায় কাকে ঋতুরাজ বলা হয়েছে? বসন্তকে। তাহারই কুহিলিকা উত্তলি তলে বলতে কি বোঝানো হয়েছে? কুহিলিকা উত্তরি তলে বলতে কুয়াশার চাদরে ঘেরা মাঘ মাসকে বোঝানো হয়েছে। তাহারই পরে মনে কবিতা কোন সম্পর্কে একটি দিক অভিব্যক্তি পেয়েছে? প্রকৃতি ও মানব মনের, প্রকৃতি ও মানব মনের, প্রকৃতি ও মানব মনে। কবিতাকে কে রিক্ত করেছে? কবিকে কে রিক্ত করেছে? কবির স্বামী। কবিতাকে কে রিক্ত করেছে? কবির স্বামী। অঘর্ণ বিচরণ, অর্ঘ বিচরণ বলতে বোঝা যায় তা হলো প্রকৃতি বিচিত্র সাজে সজ্জিত, প্রকৃতি বিচিত্র সাজে সজ্জিত, প্রকৃতি বিচিত্র সাজে সজ্জিত হয়ে বসন্ত বরণ করেছে। বসন্ত কাকে স্মরণ করিয়ে পৃথিবীতে এসেছে? বসন্ত কাকে স্মরণ করে পৃথিবীতে এসেছে? কবিকে। কবি ঋতুরাজকে উপেক্ষা করে কারণ, কবি ঋতুরাজকে উপেক্ষা করে কারণ প্রিয়জনের মৃত্যুর জন্য, প্রিয়জনের মৃত্যুর জন্য। শুনি নাই রাখিনি সন্ধান, শুনি নাই রাখিনি সন্ধান। এখানে হচ্ছে গিয়ে কার কথা বলা হয়েছে? কার সন্ধান? এখানে বসন্তের। শীতকে মাঘের সন্ন্যাসী বলা হয়, শীতকে মাঘের সন্ন্যাসী। শীতের বিদায় সর্বত্যাগী সন্ন্যাসীর মতো, শীতের বিদায় সর্বত্যাগী সন্ন্যাসীর মতো। কবিভক্ত কবিকে প্রশ্ন, কবিভক্ত কবিকে প্রশ্ন করেছে কেন? কবিকে প্রশ্ন করেছে হচ্ছে গিয়ে কিসের জন্য? কবির উন্মাননা বলে, কবির উন্মাননা বলে।
কবি ব্যক্তি জীবন ও কাব্য সাধনার ক্ষেত্রে এক দুঃসহ বিষণ্ণতা নেমে আসে, দুঃসহ বিষণ্ণতা নেমে আসে, প্রিয় বিয়োগ মানে প্রিয় বিয়োগ আর কি। হ্যাঁ, আচ্ছা এইটা এখানে আসবে, এটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা একটু চেঞ্জ করে দিই। ঠিক আছে, কবি মন কিসে আচ্ছন্ন হয়ে আছে? কবির মন কিসে আচ্ছন্ন হয়েছে? রিক্ততার হাহাকারে। কিসে? রিক্ততার হাহাকারে। এখনো দেখিনি তুমি, এখানে নি কি অর্থে ব্যবহৃত হয়েছে? নাবাচক ক্রিয়া বিশেষণ। তাহারই পরে মনে কবিতায় কবি উদাসীনতাকে কোনটির সঙ্গে তুলনা করেছেন? তাহারই পরে মনে কবি উদাসীনতাকে শীতের রিক্ততার সাথে তুলনা করেছেন আর কি। তাহারই পরে মনে কবিতায় কবির হৃদয়ে বেদনা চিত্র কোন বিষয়টি ভিতর দিয়ে ফুটিয়ে তুলেছে? বেদনা চিত্র কোন বিষয়টি ভিতর দিয়ে ফুটিয়ে তুলেছেন? শীতের সর্বত্যাগী সন্ন্যাসীর প্রতীক। বসন্তের আবেদন গুরুত্ব হারিয়েছে কেন? বসন্তের আবেদন গুরুত্ব হারিয়েছে কবি বসন্ত বরণ করেনি বলে। সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম কি? সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম সৈয়দ নেহাল হোসেন। মাঘের সন্ন্যাসী বলতে কাকে বোঝানো হয়েছে? মাঘের সন্ন্যাসী বলতে শীতকালকে বোঝানো হয়েছে। তাহারই পরে মনে কবিতায় কোন ঋতুর কথা বলা আছে? তাহারই পরে মনে পড়ে কবিতা বসন্ত ও শীতের কথা বলা আছে। তাহারই পরে মনে কবিতায় কি ফুলের কথা আছে? তাহারই পরে কবিতায় বলা হচ্ছিল গিয়া নেবু ফুল, আমের মুকুল, মাধবী। হ্যাঁ, সবগুলোর কথাই এখানে বলা আছে। তাহারই পরে এইখানে তাহারই সর্বনাম কাকে নির্দেশ করেছে? তাহারই সর্বনাম নির্দেশ করেছে কবির প্রথম স্বামীকে। তাহারই পরে মনে কবিতাটি কোন ছন্দে? এটা অক্ষরবৃত্ত ছন্দে। যদি কারো কোনো অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত এগুলো নিয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, তাহলে কিন্তু আমরা এটাকে একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। বসন্ত আসা সত্ত্বেও কে ফুলে ফুলে ঘর সাজায়নি? কবি। ওকে, তারপরে হচ্ছিল গিয়ে দেখেছে সে কি আমারে, শুনি নাই, রাখিনি সন্ধান। চরণটি কোন কবিতার? চরণটি হচ্ছে তাহারই পরে মনে কবিতার। কোন কাব্যগ্রন্থটি সুফিয়া কামালের? উদ্যাত পৃথিবী। তাহারই পরে মনে কবিতার পর্ব বিন্যাস কিরূপ? পর্ব বিন্যাস হচ্ছে 8 এবং 10 পর্ব। তাহারই পরে মনে কবিতায় কিসের ছায়াপাত ঘটেছে? তাহারই পরে মনে কবিতায় ছায়াপাত ঘটেছে কিসের? ছায়াপাত ঘটেছে কবির ব্যক্তির জীবনে। হ্যাঁ, কবির ব্যক্তির জীবনে। সুফিয়া কামালের প্রথম স্বামী মৃত্যুবরণ করেন কবে? সুফিয়া কামালের প্রথম স্বামী মৃত্যুবরণ করেন হচ্ছে 1932 সালে। পুষ্পারতি শব্দটি সঠিক সন্ধি বিচ্ছেদ। পুষ্পযোগ আরতি। বসন্ত বন্দনা অর্থ কি? বসন্ত বন্দনা অর্থ হচ্ছে ফুলের বন্দনা। গঠন রীতির দিক থেকে তাহারই পরে মনে কবিতাটি কি জাতীয় রচনা? সংলাপধর্মী। রাইট, হ্যাঁ, সংলাপধর্মী রচনা। তাহারই পরে মনে কবিতায় কবি কিসের জন্য আকুলতা প্রকাশ করেছেন? শীতের জন্য। শীত ঋতুর রিক্ততার চিত্রটি ফুটে উঠেছে গাছপালা ঝরে যাওয়া আর প্রকৃতি কুয়াশার চাদরে ঢাকা, গাছ হয় ফুলহীন। হ্যাঁ, গাছ হয় ফুলহীন 1 আর 2 এর জন্য, 1 আর 3 এর জন্য। হ্যাঁ, বাকিগুলো মনে হয় মিস্টেকলি আসে না, 1 আর 3 এর জন্য। রাইট। কবি তাহারই পরে মনে কবিতায় কবি ঋতুরাজকে ব্যথা দেয় কিসের জন্য? ব্যথা দেয় হচ্ছিল গিয়ে উপেক্ষা করে, অবহেলা করে। রাইট, উপেক্ষা আর অবহেলা। 1 আর 2
এখানে 1 আর 2 1 আর 2 আচ্ছা এই জায়গায় মনে একটা কোনো একটা মিস্টেক হয়েছে সেটা হচ্ছে এটা হবে 1 আর 2 হ্যাঁ 1 আর 2 1 আর 2 আচ্ছা তাহারই পরে মনে কবিতা কবি শীতকে মাঘের সন্ন্যাসী বলেছেন ও আচ্ছা এইটা মনে হয় দুইবার আসে হ্যাঁ এটা দুইবার আসে 1 আর 2 এই যে নো ওয়েট উপেক্ষা করে অবহেলা করে আর হচ্ছে দেখা হ্যাঁ 1 আর 3 সরি 1 আর 3 ওকে জ্ঞানমূলকগুলো তোমরা একটু পড়ে নিতে পারো তোমরা যদি চাও যে আমি একটু পড়ে শোনাই তাহলে পরবর্তী আরেকটা ভিডিও আমরা প্রিপেয়ার করে দেবো ইনশাল্লাহ আপাতত তোমরা হচ্ছে পরীক্ষার জন্য এটা একটু দেখে নাও হ্যাঁ ভিডিওটা পজ করে তোমরা তোমাদের মতো করে এখান থেকে কোশ্চেন্সগুলো একটু দেখে নিবা যাতে করে আচ্ছা এখানে আমি অনুধাবন কিছু কোশ্চেন দিয়েছি সেটাও কিন্তু তোমরা একটু ভালো করে গাইড থেকে দেখে নিলে কিন্তু পেয়ে যাবে তোমাদের প্রশ্ন স্কুলে কলেজের পরীক্ষা হোক আর টেস্ট পরীক্ষা হোক যেখানে পরীক্ষা দাও এই কোশ্চেনগুলো যদি তোমরা প্রপারলি পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের প্রবলেম একদম সলভ হ্যাঁ ওকে 18 বছর বয়স পরীক্ষা দিলে 18 বছর বয়স হয়ে যাবে ভোটার অধিকার পেয়ে যাবা তাহলে চলো সুকান্ত ভট্টাচার্য 18 বছর বয়স নিয়ে কতগুলো কথা কতগুলো উক্তি দিয়েছে আমাদেরকে সেগুলো আমরা একটু দেখি 18 বছর বয়স 18 বছর বয়স বেদনার থরো থরো কাঁপে কেন থরো থরো কাঁপে কেন 18 বছর অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে বিপদের মুখে 18 বছর বয়স কেমন অগ্রণী অবশ্যই অগ্রণী কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কোথায় গোপালগঞ্জে গোপালী সুকান্ত ভট্টাচার্য ফ্যাসিবিরোধী লোক শিল্প সংঘের পক্ষে কি কাব্যগ্রন্থ রচনা করেন আকাল সরি বিশ্বব্যাপী মহাযুদ্ধে ধ্বংস দুর্ভিক্ষের হাহাকার সুকান্তকে কোন বয়সে আলোকিত করে এটা হচ্ছে কৈশোরে 18 বছর বয়সীদের মতে তারা কারা আত্মাকে দেশ রক্ষার স্বার্থে সমর্থন করে সশস্ত্র বাহিনীর সৈনিকেরা হ্যাঁ 18 বছর বয়স হলে কিন্তু সৈনিক পদে হয় কি ইয়াতে ঢুকা যায় বাংলাদেশ সেনাবাহিনীতে ঢুকা যায় 18 বছর বয়সী প্রাণ কেমন 18 বছর বয়সী প্রাণ হচ্ছে 18 বছর বয়সী তীব্র আর প্রখর 18 বছর বয়সে কি ছোটায় 18 বছর বয়স হচ্ছিল তুফান ছোটায় 18 বছর বয়স বেদনা কেমন করে কাঁপে 18 বছর বয়সে বেদনা কেমন করে কাঁপে 18 বছর বয়সে বেদনা কেমন করে কাঁপে থরো থরো করে কাঁপে ওকে তারপরে ছিল কি এই বয়সে কানে আসে কত মন্ত্রণা এই মন্ত্রণা কোন ধরনের মন্ত্রণা ভালো মন্দ মন্ত্রণা আসে কবি 18 বছর বয়সকে কিসের সাথে তুলনা করেছেন স্টিমারের সাথে 18 বছর বয়স কি জানে রক্তদানে পূর্ণ
18 বছর বয়সে আঘাত আসে। 18 বছর বয়সে আঘাত আসে কেন? এই বয়সে স্বনির্ভর জীবনের সূত্রপাত ঘটে। এই বয়সে কিন্তু তুমি চলে গিয়ে স্বনির্ভর যে দেশের ভোটার নাবালক থেকে সাবালক হবা, মানে যুবক থেকে আমরা সেটাকে বলি হচ্ছে ভোটার অধিকার পাইলে তো সেই সমস্ত কাজকর্ম করার অনুমতি পায় আর কি। শিশু শ্রম থেকে সে মুক্তি পায়, মানে শিশু শ্রমের যে ক্রাইটেরিয়া এটা পার হয়ে যায় আর কি। সহস্রপ্রাণ ক্ষতবিক্ষত হয়। সহস্রপ্রাণ ক্ষতবিক্ষত হয় সংকটে ভুল পদক্ষেপে দেওয়ার কারণে। সংকটে ভুল পদক্ষেপ দেওয়ার কারণে। কোন বয়সটি স্পর্ধায় মাথা তোলার ঝুঁকি নেন? কোন বয়সটি স্পর্ধায়? 18 বছর বয়সটি। 18 বছর বয়সে তরুণরা পদাঘাতে কি ভাঙতে চায়? পদাঘাতে হচ্ছে পাথর বাঁধা। 18 বছর বয়সে তরুণরা কেমন বেগে চলে? 18 বছর বয়সে তরুণরা হচ্ছে লোকে বাষ্পের বেগে চলে। কার বেগে চলে? বাষ্পের বেগে চলে। ওকে, বাষ্পের বেগে। তরুণরা আত্মাকে কার কাছে সমর্থন করেছে? তরুণরা আত্মাকে কার কাছে সমর্থন করেছে? শপথের কোলাহলে। শপথের কোলাহলে। শপথের কোলাহলে। কখন হাল ঠিকমতো রাখা ভার হয়ে যায়? কখন হাল ঠিকমতো রাখা ভার হয়ে যায়? দুর্যোগের সময়। ওকে, তারপরে হচ্ছিল কি কবি সুকান্ত সব কিছুর উপরেও কার জয়ধ্বনি শুনতে পান? কবি সুকান্ত সব কিছুর পরেও 18 জয়ধ্বনি শুনতে পান। কারা বিপদের মুখে অগ্রণী ভূমিকা পালন করে? কার বিপদে? 18 বছর বয়সের তরুণরা। কোনগুলো সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ? কোনগুলো সুকান্ত? ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস। কোন বয়সে তরুণরা সুন্দর, শুভ এবং কল্যাণের জন্য রক্ত দিতে জানে? 18 বছর বয়সে। 18 বছর বয়স কি দুঃখ? দুঃখ কেন? 18 বয়সে কি দুঃখ কেন? এ বয়সে নিজের পায়ে দাঁড়ানো ঝুঁকি নিতে হয়। হ্যাঁ, রাইট, এ বয়সে নিজের পায়ে দাঁড়ানো ঝুঁকি নিতে হয়। সুকান্ত কোন সঙ্গের সঙ্গে জড়িত ছিলেন না? সুকান্ত কোন সঙ্গের সাথে? ফ্যাসিবাদী লেখনী শিল্প সংঘ। 18 বছর বয়স কবিতায় শপথের কোলাহল বলতে কবি কি বুঝাতে চেয়েছেন? নতুন কাজের জন্য নতুন শপথে আবদ্ধ। নতুন কাজের জন্য নতুন শপথে আবদ্ধ। এ বয়স তবু নতুন কিছু তো করো। এই বয়স তবু নতুন কিছু তো করে উক্তিটির দ্বারা কবি কি বুঝাতে চেয়েছেন? এই বয়সীরা বিপদ মোকাবেলার নতুনত্বের সন্ধান করে। 18 বছর বয়স কবিতায় তুফান শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? প্রগতি। বিপদের মুখে এ বয়স অগ্রণী। পঙ্ক্তিতে কবি কি বুঝাতে চেয়েছেন? পঙ্ক্তিতে কবি এরা বিপদে আগে ঝাঁপিয়ে পড়ে। এরা বিপদে আগে ঝাঁপিয়ে পড়ে। এদেশের বুকে 18 আশোক নেমে। এই চরণে 18 বলতে যৌবনকে বোঝানো হয়েছে। কাকে? যৌবনকে বোঝানো হয়েছে। 18 বছর বয়স কবিতাটি 18 বছর বয়স কবিতার প্রতি চরণে মাত্রা বিন্যাস কেমন? প্রতি চরণে মাত্রা বিন্যাস হচ্ছে 14। সরি 18 বছর বয়স কবিতায় কয় মাত্রা ছন্দে রচিত? এটা ছিল গিয়ে 6 মাত্রা ছন্দে রচিত। 18 বছর বয়স কবিতায় প্রতি চরণে মাত্রা বিন্যাস কেমন? 6-6-2। আচ্ছা, 18 বছর বয়স কবিতায় প্রতি চরণের মাত্রার সংখ্যা কেমন? 14টা। 18 বছর বয়সে প্রধান বৈশিষ্ট্য কোনটি? 18 বছর বয়সে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রগতি ও অগ্রগতি, ধাবমানতা। 18 বছর বয়সে মানুষ আত্মপ্রত্যয়ী হয় কেন? দুর্বিনীত যৌবনে পদার্পণ করে বলে। হরতাল সুকান্ত ভট্টাচার্যের কোন ধরনের রচনা? কাব্য।
সুকান্ত ভট্টাচার্য কি দেখে আলোড়িত হয়েছিলেন? সুকান্ত ভট্টাচার্য কি দেখে আলোড়িত হয়েছে? মহাযুদ্ধের ধ্বংসলীলা। 18 বছর বয়সে কি কানে আসে? মন্ত্রণা। ছাড়পত্র কাব্যগ্রন্থ কত খ্রিস্টাব্দে প্রকাশিত পায়? 1948 সালে। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। বাষ্প ইঞ্জিনের মতো বেগে চলাকে বোঝানো হয়েছে। আচ্ছা, 18 বছর দুর্বার কেন? 18 বছর দুর্বার হচ্ছিল গিয়ে বেগে ধাবিত হয়, বেগে ধাবিত হয় বলে। 18 বছর বয়স কেমন দুর্বার? 18 বছর বয়সে কেমন আঘাত আসে? 18 বছর বয়সে অবিশ্রান্ত। তরুণের ধর্ম হিসাবে নিচের কোনটি সমর্থনযোগ্য? তরুণের ধর্ম হিসাবে নিচের প্রগতির পথে চলা। যৌবন শক্তিকে কবি সুকান্ত ভট্টাচার্য জাতীয় জীবনে কি হিসাবে কামনা করেছেন? যৌবন শক্তিকে কবি সুকান্ত ভট্টাচার্য জাতীয় জীবনের কি হিসাবে কামনা করেছেন? চালিকা শক্তি। এই দেশের বুকে কেন 18 নেমে আসতে বলা হয়েছে? এদেশের বুকে কেন 18কে নেমে আসতে বলা হয়েছে? এ বয়সী, সাহসী, দুর্বার গতি সম্পন্ন, কল্যাণব্রতী। 18 বছর বয়স কবিতার কোন কালের বৈশিষ্ট্যকে তুলে ধরা হয়েছে? বয়ঃসন্ধিকালের। আচ্ছা, 18 বছর বয়সে ধর্ম মহান মন্ত্রে উজ্জীবিত হওয়ায় এই মহান মন্ত্রের বাহন কোনটি? বয়ঃসন্ধিকাল। 18 বছর বয়স কবিতায় একই শব্দে পুনরাবৃত্তি করার কারণ? বক্তব্যকে অধিকন্তু স্পষ্ট করার জন্য, আবেগময় করার জন্য, জোরালো করার জন্য, তিনটাই। 18 বছর বয়স কবিতায় স্পর্ধায় নেও মাথা তোলবার ঝুঁকি বলতে বোঝানো হয়েছে? অন্যের উপর নির্ভরশীলতা পরিহার করা, স্বাধীনতা, অন্যের সঙ্গে দুর্বার, না 1 আর 2। ওকে, তাহলে উদ্দীপকের কোন কবিতাটা? আসলে উদ্দীপকটা আমি পড়ে নিয়েছি। উদ্দীপকের হচ্ছিল গিয়ে 18 বছর বয়সকে এখানে বোঝানো হয়েছে। আর হচ্ছিল গিয়ে সুকান্তর মনের ভাবটি কবিতা কোন পঙ্ক্তির মাধ্যমে ফুটে উঠেছে? সেটা হচ্ছিল গিয়ে প্রাণ দেওয়া নেওয়া ঝুড়িটা থাকে না শূন্য। আচ্ছা, এখানে জ্ঞানমূলক প্রশ্ন আছে কিছু, এগুলা তোমরা হচ্ছিল গিয়ে একটু দেখে নাও, যাতে করে তোমাদের একটু পজ দিয়ে এইটা একটু দেখে নাও, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এইটা কিন্তু তোমাদের কলেজ এবং অ্যাডমিশনের অনেক কাজে লাগতে পারে এই বিষয়গুলো, এই এমসিকিউগুলো। এবং তোমাদের কলেজে ফার্স্ট টাইম বলো, মিড টার্ম, ফার্স্ট টার্ম, তারপরে টেস্ট এক্সাম, যাই দেখো না কেন, এইটা যদি তুমি প্রপারলি দেখে নাও তাহলে কিন্তু তোমার এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তখন কিন্তু তোমার পরীক্ষার একটা দুশ্চিন্তাটা তোমার আর থাকবে না। সরি।
আচ্ছা, এখানে কিছু অনুধাবনমূলক কোশ্চেনও দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। আশা করছি যে এইগুলো তোমরা যদি প্রপারলি পড়ো তাহলে হলো গিয়ে তোমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা চলে যাই পরবর্তী টপিকে। ফেব্রুয়ারি 1969, এবং এইখান থেকে যদি আমি এমসিকিউগুলো প্রপারলি পড়ি নিই এবং 1 মার্কের জ্ঞানমূলক প্রশ্নগুলো, অনুধাবন প্রশ্নগুলো যদি দেখে নিই, তাহলে কিন্তু আমার মিড টার্ম বলো, অর্ধবার্ষিক বলো, বা টেস্ট পরীক্ষা, ফার্স্ট ইয়ার ফাইনাল, এই প্রবলেমগুলো কিন্তু সবগুলো প্রবলেম এখান থেকে তুমি সলিউশন করতে পারবা। ঠিক আছে, অনেকগুলো বোর্ড, তারপর কলেজ অ্যানালাইসিস করে কোশ্চেন্সগুলো বানানো, তো আশা করি তোমরা খুব সহজেই এখান থেকে অ্যান্সার করতে পারবে। এবং তোমাদের যে একটা ভয় বা ভীতি থাকে, এমসিকিউতে 30 মার্কসের একটা প্রবলেম থাকে, এই প্রবলেমটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে, একটা মাত্র ভিডিওর মাধ্যমে তোমাদের এই প্রবলেমটাকে সলভ করতে পারবা। তাহলে চলো আমরা একটু দেখে নিই সলিউশনগুলো। ওকে, বলছি কি ফেব্রুয়ারি 1969, ফেব্রুয়ারি 1969 কবিতায় সালামের হাতে কিসের মতো বর্ণমালা, সালামের হাতে কিসের মতো বর্ণমালা করে, সালামের হাতে কিসের মতো, নক্ষত্রের মতো, বর্ণমালা কিসের মতো, নক্ষত্রের মতো। তারপরে ছিল গিয়ে ফেব্রুয়ারি 1969 কবিতার কার মুখকে তরুণ এবং পূর্ব বাংলার সাথে তুলনা করা হয়েছে সালামের সাথে। ফেব্রুয়ারি 1969 কবিতায় কে শূন্য ফ্ল্যাগ তোলে, কে শূন্য ফ্ল্যাগ তোলে, সালাম। 21শে কৃষ্ণচড়া আমাদের চেতনারই রং, এই চরণটি আগের চরণ হলো শফিকের, শফিকের ঝলকিত রক্তের বুদ্বুদ স্মৃতিতে গন্ধে ভরপুর, এই লিটা। ফেব্রুয়ারি 1969 কবিতা ভাষা শহীদ সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে, 4 বার। ফেব্রুয়ারি 1969 কবিতায় ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে, ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে হচ্ছিল কে, বরকত। দৈনিক পাকিস্তান পত্রিকাটি পরবর্তীকালে কি নামে প্রকাশিত হয়, দৈনিক পাকিস্তান পত্রিকাটি পরবর্তীকালে দৈনিক বাংলা নামে প্রকাশিত হয়। শামসুর রহমানের পিতার নাম কি, শামসুর রহমানের মুখলিসুর রহমান চৌধুরী, শামসুর রহমানের পিতার নাম কি, মুখলিসুর রহমান চৌধুরী। একজন নতুন লেখক কাদের উত্তর সাধক, একজন নতুন লেখক কাদের উত্তর সাধক, কাদের, চিরকালের লেখকদের, চিরকালের লেখকদের। আচ্ছা, সহচর শব্দটি সমার্থক শব্দ কোনটি, সহচর শব্দটি সমার্থক শব্দ হচ্ছে দোসর, সহচর শব্দটি সমার্থক শব্দ দোসর, এটা সামহাও মিস্টেক মনে হয়, টাইপিং মিস্টেক, এটা হচ্ছে কি দোসর। হ্যাঁ, দোসর, দোসর একটু লিখে দিই নাকি, সরি। দোসর, হ্যাঁ দোসর। ওকে, কোন দৈনিক পত্রিকা কবি শামসুর রহমান 1 দশক ধরে সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন, কোনটা, দৈনিক বাংলা পত্রিকায়। কোথায়, দৈনিক বাংলা পত্রিকায়, দৈনিক বাংলা পত্রিকায়, দৈনিক বাংলা পত্রিকা। শামসুর, তারপরে চলে গিয়ে উদাস কুমোর কিসের সাথে ছিলেন, উদাস কুমোর কিসের সাথে ছিলেন, গ্রাম উজাড়ের। 1945 সালে শামসুর রহমান কি পাশ করেন, প্রবেশিকা। কৃষ্ণচূড়া কিসের প্রেরণা, কিসের প্রতীক, প্রেরণা। মানব বাগান বলতে কি বোঝানো হয়েছে, মানব বাগান বলতে মানবীয় জগৎকে বোঝানো হয়েছে। সালাম কখন রাজপথে নেমেছিল, সালাম কখন রাজপথে নেমেছিল, 69-এ। শামসুর রহমান কোন ধরনের কবি বলা হয়, শামসুর রহমানকে কোন ধরনের, নাগরিক কবি। শামসুর রহমান রচিত শিশুতোষ গ্রন্থের নাম কি, শামসুর রহমান রচিত শিশুতোষ অ্যালাটিং বেলাটিং।
শামসুর রহমানের কোন বিষয়ে এত এমএ ভর্তি হন? শামসুর রহমান কোন বিষয়ে এমএ শামসুর রহমান কোন বিষয়ে এমএ ভর্তি হন? বাংলা। ফেব্রুয়ারি 1969 কবিতাতে জীবন শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? 19 বার। ফেব্রুয়ারি 69 কবিতায় কয়টি মাসের কথা বলা হয়েছে? ফেব্রুয়ারি 69 কবিতায় কয়টি মাসের কথা বলা হয়েছে? 2টি মাসের কথা বলা হয়েছে। কোন পেশা দিয়ে শামসুর রহমান কর্মজীবন শুরু করেন? কোন পেশা দিয়ে শামসুর রহমান কর্মজীবন শুরু করেন? সাংবাদিকতা। কত সালে শামসুর রহমান দৈনিক মর্নিং এজ এ সাংবাদিকতা করেন? কত সালে? 1957 সালে। নিজ বাসভূমিতে কি রচনা করেন? কাব্যগ্রন্থ। নিজ বাসভূমিতে কাব্যগ্রন্থ রচনা করেন। ফেব্রুয়ারি 1969 কবিতাতে বর্ণিত হয়েছে দেশমাতৃকার প্রতি জনতার ভালোবাসা। কবির বাগান মানবিক বাগান শব্দটির অর্থ হলো কি? মনুষ্যত্ব মানসিক জাগরণ। হ্যাঁ, মনুষ্যত্ব এক আর দুই ওয়েট মানসিক জাগ্রত কল্যাণের জাগরণ, সরি 1 আর 3 হ্যাঁ 1 আর 3 ওয়েট। কবি শামসুর রহমানের বিখ্যাত কবিতা। কবি শামসুর রহমানের বিখ্যাত কবিতা হলো স্বাধীনতা তুমি আর তুমি আসবে বলে হে স্বাধীনতা। স্বাধীনতা তুমি আসবে বলে হে স্বাধীনতা। আচ্ছা, জ্ঞানমূলক কোশ্চেন্সগুলো তোমরা এখান থেকে একটু দেখে নাও যাতে করে তোমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা যাতে পরবর্তীতে এরকম ভিডিওগুলো তোমরা এরকম সাজেশনগুলো তোমরা পেয়ে যেতে পারো, যাতে তোমাদের পরীক্ষাগুলো আরও সহজভাবে খুব সুন্দরভাবে তোমরা অংশগ্রহণ করতে পারো। ঠিক আছে, যাতে করে তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যায় এবং হচ্ছে হলো গিয়া যাতে করে তোমরা প্রপার একটা ভালো একটা রেজাল্ট বা এমসিকিউতে 30 আউট অফ 30 পেতে পারো। ঠিক আছে, তাহলে এই কবিতাটা কোন যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবা। যদি চাও যে এই অনুধাবন কোশ্চেনগুলো অ্যান্সার আমি দিয়ে দিই, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো যাতে করে তোমাদের এই প্রবলেমগুলো দ্রুত সলভ হয়ে যায়। ওকে, পরবর্তী কন্টেন্ট বা পরবর্তী টপিক হচ্ছে গিয়ে আমি কিংবদন্তির কথা বলছি। যাদের সামনে পরীক্ষা বা পরীক্ষার চিন্তা ভাবনা করছো তাদের জন্য এই এমসিকিউগুলো যদি তোমরা প্রপারলি পড়ে নাও তাহলে কিন্তু তোমাদের 200-300 এমসিকিউ পড়ার একটা প্রবণতা বা সমস্যা তোমাদের থাকবে না। পুরো বইটা যদি তুমি একবার রিভিশন দাও এবং আমার এই সাজেশনটা যদি তোমরা এখান থেকে পড়ে নাও তাহলে আমি আশা করছি তোমার এই চ্যাপ্টার থেকে বা আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতা থেকে যতগুলো এমসিকিউ আসবে তুমি ততগুলো এমসিকিউ একদম শিওর শর্ট দিতে পারবা। ঠিক আছে, চলো আমরা একটু মানে এমসিকিউগুলো দেখি এবং হচ্ছে এগুলো অ্যান্সার করি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, এই চরণটিতে কার পিঠে ক্ষতকে নির্দেশ করা হয়েছে? এই পিঠে কার? কবির পূর্বপুরুষদের। তারপর হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়িত করবে? আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়িত করবে? এটা হচ্ছে গভীর পরিচর্যা। হ্যাঁ, যে গভীর পরিচর্যা করবে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় ভালোবাসা দিয়ে মা মরে যায়। ভালোবাসা দিয়ে মা কি করে মরে যায়? ভালোবাসা দিয়ে মা মরে যায়। এটা হচ্ছে দেশের জন্য সন্তানের মায়া ত্যাগ। দেশের জন্য সন্তানের মায়া ত্যাগ। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় বিচলিত স্নেহ বলতে কি বোঝানো হয়েছে? আপনজনের উৎকণ্ঠা। কি বোঝানো হয়েছে? আপনজনের উৎকণ্ঠা। আবু জাফর ওবায়দুল্লাহ কি হিসাবে যুক্তরাষ্ট্র যান? আবু জাফর ওবায়দুল্লাহ কি হিসাবে যান? রাষ্ট্রদূত হিসাবে যান। কমলের চোখ আবু জাফর ওবায়দুল্লাহ কোন ধরনের রচনা? কাব্যগ্রন্থ। কবি
পূর্বপুরুষদের পিঠে রক্ত জবার মতো কি ছিল? দাগ, ক্ষত ছিল, সরি ক্ষত ছিল। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায়, যে কবিতা শুনতে জানে না সে কি শুনবে? সে হচ্ছিল গিয়ে ঝড়ের আর্তনাদ শুনবে। সে কি শুনবে? ঝড়ের আর্তনাদ শুনবে। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ কোন কবিতায় বিষয় হিসাবে বেশি প্রাধান্য পেয়েছে? আবু জাফর ওবায়দুল্লাহ। আবু জাফর ওবায়দুল্লাহ কত খ্রিস্টাব্দে বাংলাদেশ কৃষি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব নেন? 1984 সালে, 1982 সালে, হ্যাঁ 1982 সালে। আবু জাফর ওবায়দুল্লাহ কত খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেন? 1984 সালে। আবু জাফর ওবায়দুল্লাহ কবিতায় কোনটি বিশেষভাবে প্রাধান্য পেয়েছে? হচ্ছে রাষ্ট্রভাষা ও মুক্তিযুদ্ধ। কোনটি আবু জাফর ওবায়দুল্লাহর কাব্যগ্রন্থ? সৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা। শাশ্বত শব্দের অর্থ কী? শাশ্বত শব্দের অর্থ হচ্ছে সিংহ, মাংসপেশী, হিংস্র প্রাণী। ভালোবাসা দিলে মা মরে যায়। পংক্তিতে কবি কোন অভিব্যক্তি প্রকাশ করেছে? আচ্ছা, এটা হচ্ছে নান্দনিক। স্বাধীনতা শব্দের সমার্থক শব্দ কি? মুক্তি। জিহ্বায় উচ্চারিত কোন শব্দকে কবি কবিতা বলে উল্লেখ করেছেন? মুক্ত। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল বলতে কি বোঝাচ্ছে? মানুষের উপর অত্যাচারের ইতিহাস। আবু জাফর ওবায়দুল্লাহ প্রথমত কোন পেশায় যোগদান করেন? শিক্ষকতা। তারপরে হচ্ছিল গিয়ে দীর্ঘ দেহ পুত্র বলতে কি বোঝাচ্ছে? সাহসী জাতি। হ্যাঁ, সাহসী জাতি। আমি কিংবদন্তির কথা বলছি কবিতার মূল প্রতিপাদ্য বিষয় কোনটি? বাঙালি হাজার বছরের ইতিহাস। আবু জাফর ওবায়দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ছেড়ে কোথায় যোগদান করেন? সিভিল সার্ভিসে, রাইট। মুক্তি, সোনালী চেতনা রয়েছে কবিতার আবেগে, আর হচ্ছে বুক ভরা সূর্য সাহসে, রাইট। কবি বিবেচনায় অধিকতর বন্দিত্বের সমর্থক হবে হচ্ছিল গিয়ে কবিতাহীন জীবন, হ্যাঁ সংস্কৃতি জীবন শূন্য জীবন, সংস্কৃতি জীবন 2 আর 3 নম্বরটা। ওকে, তাহলে এই কোশ্চেন্সগুলো তোমরা একটু দেখে নাও, যাতে করে তোমাদের প্রবলেমগুলো, যদি কোনো প্রবলেম থাকে এগুলো সলভ হয়ে যায়। এবং আশা করছি যে তোমরা এই জ্ঞানমূলক কোশ্চেন্সগুলো যদি প্রপারলি দেখে নিতে পারো তাহলে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। আর যদি তোমরা চাও যে আমি কোশ্চেনগুলো একটু ডিটেলসে আলোচনা করি তাহলে তো আমাকে সময় দিতে হবে, এবং আমি আশা করছি পরবর্তী সময়তে। এবং কমেন্ট সেকশন জানাতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, একটু শেয়ার করলে খুশি হব, এবং তোমাদের একটা শেয়ারেই আমার অনুপ্রেরণা বাড়বে। তাহলে এই কারো যদি এবং সামনে খুব দ্রুত পরীক্ষা, তোমরা পরীক্ষা খুব ভালো রেজাল্ট করো, এই দোয়া এই শুভকামনা করে হচ্ছিল গিয়ে আমি আমার ভিডিওটা শেষ করব। এখন যদি কারো কোনো কোশ্চেন্স থাকে, কোনো কিছু বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সাজেশনগুলোর জন্য। বাংলা দ্বিতীয় পত্র, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তারপর হচ্ছিল গিয়ে আর কি, যদি কমার্সের স্টুডেন্ট হও অবশ্যই জানাও। আর্টসের স্টুডেন্ট হলে কোন সাবজেক্টে তোমাদের সাজেশন লাগবে সেই বিষয়টা কিন্তু আমাকে বলতে পারো। তাহলে এই বলে আজকে ভিডিও শেষ করছি। আশা করছি পদ্যে তোমাদের যত ধরনের সমস্যা আছে সমস্যাগুলো সলভ হয়ে যাবে, এবং এক রাতে একটু রিভিশনের মাধ্যমে তুমি তোমার কিন্তু পূর্ণাঙ্গ প্রস্তুতিটা কমপ্লিট করতে পারবে। তারপর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, কিভাবে কি করলে আর একটু ভালো হতে পারে তোমাদের জন্য, সেই ধরনের সাজেশনও কিন্তু তোমরা চাইলে আমাকে কমেন্ট সেকশনে দিতে পারো। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।